আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সেই ঐতিহাসিক ৫ই আগস্ট, যেই ৫ই আগস্টে ২ বছর আগে বাংলাদেশ একটা স্বৈর শাসকের কাছ থেকে স্বাধীন হইছে। তো এই দিনটা সবার জন্যই খুব আনন্দের। আমার জন্যও খুব আনন্দের। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমি এই সময়টাতে বাংলাদেশে ছিলাম না, ছিলাম হলো জার্মানিতে। যেহেতু আসলে আমি অনেক আগেই জার্মানিতে চলে আসছি। তো আমি আসলে বিনম্র শ্রদ্ধা জানাই ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে যেই আমাদের বাংলাদেশি ভাই বোনদের পাখির মতো যারা মেরে ফেলছে, সেই ভাই বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি এবং আমি এই কামনা করি তারা যেন ভবিষ্যতে আরও ভালো থাকে। এবং আমি আরেকটা কামনা করতে চাই, সেটা হলো যে বাংলাদেশে যেন এইরকম স্বৈর শাসক আর কখনো ফেরত না আসে। কারণ রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি থাকবে, একজন আরেকজনের চেয়ে ভালো করবে, খারাপ করবে, একজন আর ক্ষমতায় আসবে, আবার আরেকজন ক্ষমতায় আসবে। এটাই রাজনীতির খেলা। সারা পৃথিবীতে কোনো দল একচ্ছত্রভাবে সারা জীবন ক্ষমতায় থাকতে পারে নাই। তো এরকম কাদা ছোড়াছুড়ি করে মোটামুটি একজন আরেকজনের বিপক্ষে কথা বলে মোটামুটি রাজনীতি আগায় যাবে, এটাইকেই বলে গণতন্ত্র। সারা পৃথিবীতে এইভাবেই চলে, এক্সেপ্ট মোনার্কি যারা যারা রাজশাসন এখনো আছে তাদেরকে ছাড়া এরকম গণতন্ত্র এইভাবেই চলে। তো আমি এই ভালো দিনটা আসলে আমি শুরু করতে চাই একটা খারাপ নাগ, শীষ নাগ, মোটামুটি বিষধর একজন প্রমীলার কথা। দুঃখজনক হইল এই প্রমীলা এখন জার্মানিতে, এবং জার্মানিতে এসে আমার ভোলাভালা বাংলাদেশি ভাই বোনদের পেয়ে সে মোটামুটি অনেক মানুষকে ঠকাচ্ছে এবং তার ঠকানোর বিভিন্ন ধরনের ভিডিও, অডিও, মেসেজ মোটামুটি সোশ্যাল মিডিয়াতে গেলেই মোটামুটি দেখা যায়। এবং বিভিন্ন মানুষ যে ভুক্তভোগী সেটা তারা মোটামুটি বিভিন্ন অভিজ্ঞতা তার বিরুদ্ধে তুলে ধরতেছে। আমি বরাবরই বলার চেষ্টা করি যে আপনারা যদি জার্মানিতে আসতে চান, পড়াশোনার জন্য হোক, তারপরে হলো আপনারা বিভিন্ন ধরনের কাজের জন্য হোক, রাইট ওয়েতে আসার চেষ্টা করেন। এখন পর্যন্ত জার্মানি তাদের অনেক লোকের শর্টেজ, সেই জন্য তারা বিভিন্ন জায়গায় স্কিল পার্সনদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছে, বলতেছে আসো তুমি এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করো, তারপরে তুমি এই কাজটা করো, অথবা তুমি যদি চাও তাহলে এখানে এসে পড়াশোনা করতে পারবা, সেই ফ্যাসিলিটি আমরা তোমাকে দিব। তো এই ধরনের সুবিধা নিয়ে কিছু অসাধু আমাদের মতোই বাংলাদেশিরা যারা বাংলা ভাষায় কথা বলে এবং যারা অরিজিনালি বাংলাদেশ থেকে আসছে, তারা মোটামুটি মানুষের কাছ থেকে খুব বেশি কিন্তু টাকা নিতেছে না, তারা কিন্তু লাখ লাখ টাকা নিচ্ছে না, তারা নিচ্ছে কিছু মানুষ লাখ টাকা নিচ্ছে, কিন্তু বেশিরভাগই নিচ্ছে হলো অল্প অল্প করে টাকা নিতেছে। এখন যখন এই অল্প অল্প টাকাটা একটা হিউজ পরিমাণ মানুষের কাছ থেকে নেয়, তখন কিন্তু সেটা অনেক টাকা হয়ে যায়। আমি এই শীষনাগ না কে যেন এই মহিলার আমি ফেসবুক ইয়েতে ঢুকলাম, পেজে ঢুকলাম, দেখলাম অলমোস্ট ৮ লাখ মানুষ তারে ফলো করতেছে। একটা ভালো অঙ্ক কিন্তু। আমাদের বাংলাদেশি হয়ে এই ধরনের একটা ফলোয়ার বেস কোনো দাম নাই, সত্যি কথা বলতে। মানে হয়তো খুব বেশি রিচও করতে পারে না বা ইনকামটাও করতে পারে না, কিন্তু এটা যদি ইউএসএ হইতো তাহলে অনেক বেশি ইনকাম করতে পারতো। মানে আমি ফলোয়ারের ভিত্তিতে বলতেছি আর কি। তো এই যে অনেক মানুষ তারে ফলো করতেছে, এই ফলো করার জন্য সে যেইভাবে মোটামুটি অবস্থানটা গড়ে তুলছে, একটা প্ল্যাটফর্ম গড়ে তুলছে কিভাবে সেটা আমি বলি। সেটা সে যখন প্রথম জার্মানিতে আসছে এবং তার ভণ্ড স্বামী সুইডেনে থাকতো, তখন কোথায় থাকতো আমি জানি না, এবং ওনার
মানে এই পেজ সব কিছু মিলায় মানে ঘাইটাঘুটে যেটা বুঝলাম, তখন ওনার ছেলেটা থাকতে হইলো বাংলাদেশে, ভণ্ড স্বামী থাকতে হইলো সুইডেনে, সে আসছে জার্মানিতে। তো প্রথম সে ভিডিও বানাইতো জার্মানির বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে সে ভিডিও বানাইতো, কোনো প্রকার ডাটা সিকিউরিটি, মানুষের প্রাইভেসি মেনটেন করতো না, যারা তারা ধইরা ভিডিও বানাইতো। এখন যেহেতু সে একজন প্রমীলাদের প্রতি অনেক পুরুষেরই মোটামুটি একটু দুর্বলতা থাকে, এবং এটা স্বাভাবিক, এবং সবারই আছে, এটা আমার আছে, সারা পৃথিবীর সবারই দুর্বলতা আছে। তার সাথে ভিডিও টিডিও বানাইতো, বিভিন্ন ধরনের দেখাইতো। প্রথমে জার্মানিতে প্রথম আসলে মানুষ উত্তেজনার বসে এই ভিডিওগুলো বানায়, এবং সত্যি কথা বলতে আপনি যদি আমারও বলেন, আমিও বানাইছি। তো এরকম ভিডিও বানাতে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সে ভিডিও বানাইতে পারে, আমিও দু একটা ভিডিও দেখছি। এখন আমার নিশের সাথে এটা যায় না, মানে আমি এই ধরনের ভিডিও দেখি না, কিন্তু বাংলাদেশি দেখে তো মোটামুটি হিট করতো, সে যেহেতু র্যাপিডলি গ্রো করতেছিল, সেই জন্য হিট করতো, আমিও দেখতাম আর কি কিছু ভিডিও। তারপরে মোটামুটি যখন সে দেখছে যে মোটামুটি একটা ফলোয়ার গ্রুপ দাঁড়ায় গেছে, তখন সে মোটামুটি জার্মানিতে আসার জন্য বিভিন্ন ধরনের ফ্রি পরামর্শ দেওয়া শুরু করলো। আপনারা প্যাটার্নটা কিন্তু খেয়াল করেন, প্রথমে ফ্রি পরামর্শ, এইটা বলে, এইভাবে মাস্টার্সে আসা যায়, এইভাবে এইটা করা যায়, এইভাবে হাউস বিল্ডিং করা যায়, মানে ফ্রি পরামর্শ। আফটার এ সার্টেন পিরিয়ড সে শুরু করছে কি ধান্দাবাজি, এবং ধান্দাটা কেমন, সেটা হলো যে মানুষের সে আর ফ্রি পরামর্শ না, এখন সে টাকা দিয়ে পরামর্শ। তাকে যদি বুক করতে হয় বা তার সাথে যদি কথা বলতে হয়, তাহলে তার ওয়েবসাইটে যে 30 মিনিট, আমি জানি না কত মিনিট, আমি ওয়েবসাইটে যাওয়ারও মনে করি না, সেই তার ভিডিওতে যেটা বলতেছিল আর কি, 30 মিনিট অথবা 1 ঘন্টা সে কথা বলে মোটামুটি সে চার্জ করবে 30 ইউরো, বাংলাদেশে টাকা অ্যাপ্রক্সিমেটলি আমার যতটুকু ধারণা 4-5 হাজার ইউরো টাকার মতো আর কি, এরকম টাকা সে চার্জ করে আর কি, খালি জাস্ট কনসালটেন্সি। এখন পর্যন্ত মার্কেটে তার এই কনসালটেন্সির ধান্দাবাজিটাই আসছে, বাকিগুলাও আসতেছে, কিন্তু এই কনসালটেন্সির ধান্দাবাজিটা মোটামুটি একবারে প্রবল আকারে আসছে। এই ধান্দাবাজি শুরু থেকেই এখন একটা বলে না যে যখন কুকুরের গুয়ের স্বাদ পাওয়া যায়, তখন কিন্তু মোটামুটি আর তার কিছু ভাল লাগে না, সে খালি গুই খেতে চায়। এখন ও তো দেখছে যে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে মোটামুটি তার পরামর্শ বিক্রি করা যায়, সেই জন্য এই ব্যবসাটারে সে কন্টিনিউয়াসলি করতেছে, এবং প্রতিনিয়ত সে মোটামুটি হাইলাইটে থাকার জন্য, এবং ফেসবুকে যেহেতু মোটামুটি নিয়ম সেটা হলো যে প্রতিনিয়ত যদি পোস্ট অথবা ভিডিও টিডিও না করে, তাহলে পেজের রিচ কমে যায়। তো সে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট দেয়, সে মোটামুটি ফিল্টার লাগায়া, মানে আমি এইটুকু মনে করি যে একটা মানুষের আল্লাহ যেরকম চেহারা দিছে, বা তার ভগবান যেরকম চেহারা দিছে, সেই চেহারাটা তো মোটামুটি দেখাইলেই হয়। এমন ফিল্টার মারে, নাক কোথায়, কান কোথায়, চোখ কোথায়, সেটাই দেওয়া যায় না, মানে একেবারে নিজে যেরকম ভণ্ড, সেরকম ফেসটারও মনে করেন একেবারে ফ্যাব্রিকেট করতে করতে পুরো ভণ্ড ফেস বানায় ফেলছে। তো এই ভণ্ড থেকে আপনারা দূরে থাকবেন। এই ভণ্ডের পিছনে আমি লাগছি, এবং আমি না, অনেক মানুষ শুধু লাগছে, এবং আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিই, এই যে দেখতেছেন আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই, সচেতনতামূলক ভিডিও বানাই, যেরকম যে বাটপারকে এক্সপোজ করতে চাই, যদিও আসলে আমি বাটপারদের নাম ডিরেক্টলি নিতে পারি না। আমি আগের ভিডিও তো বলছি, এখনও বলতেছে ভাই সিকিউরিটি ইস্যু, প্রাইভেসি ইস্যু, সেই জন্য আমি বলতে পারতেছি না ডিরেক্টলি নাম, কিন্তু আকার ইঙ্গিতে আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কার কথা বলতেছি। তো যার কথা বলতেছি তাকে বয়কট করেন, এবং আপনাদের যাদের সাথে এই ধরনের অপরাধ হয়েছে, আপনারা প্লিজ অ্যাকশনে যান। আমরা ডিরেক্টলি অ্যাকশনে যেতে পারবো না, কারণ আমার সাথে ইনসিডেন্টটা ঘটে নাই। আপনার সাথে যদি ঘটে ভাই, আপনি সেটা মোটামুটি এক্সপোজ করেন। আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন, আপনি ভিডিও করে যেভাবেই হোক, দরকার হলে সংবাদ মাধ্যমে যা বলেন আপনার সাথে এরকম প্রতারণা হয়েছে। আর যারা জার্মানিতে আসছে, প্লিজ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন, এবং আপনি সেই নাক, শীষ নাক
না ধরাসাপ নাক, যেটাই হোক, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি এমন কিছু কইরেন না যেই কারণে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন। এবং আপনার বিরুদ্ধে আমি জানি না এখন পর্যন্ত কেউ কমপ্লেন করছে কিনা, এইখানে ভলেন্টারি হিসাবে ভলেন্টারি কমপ্লেন করা যায়, কিন্তু আপনি খুব শীঘ্রই কিন্তু ভলেন্টারি কমপ্লেইনের সম্মুখীন হবেন। আপনি ভালো কাজ করেন, আপনার জন্য দোয়া রইল। আপনার একটা বাচ্চা আছে, প্লিজ আপনার বাচ্চাটার এক্সপোজ করেন না, আপনার ভণ্ডামি আমরা বুঝে ফেলছি। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এই ভণ্ডামিটা আর কইরেন না। আপনি পড়াশোনা করছেন, দরকার হলে আপনি এখানে স্টার্ট আপ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, আপনি অন্য কিছু করেন, কিন্তু এই ভণ্ডামি করেন না। ভাই, আপনি যদি বাংলাদেশি না হতেন তাহলে আমি আপনার কথা এই ফেসবুকে বা এরকম ইউটিউবে বলার চেষ্টাও করতাম না। আর যারা এর ফলোয়ার, প্লিজ তার ফেসবুকের পেজ এবং হলো তার যে ইউটিউব চ্যানেল সবগুলো ডাউন করে দেন ভাই। একটা ভণ্ডর আপনারা প্রমোট করতে পারেন না, এবং তার যেই অপকর্ম এগুলা এক্সপোজ করা এখন সময়ের দাবি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।